ভাগ্য নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। ভাগ্য কি নির্দিষ্ট, নাকি কর্মের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায়? এই প্রশ্ন যুগে যুগে তারা করেছে মানুষের মস্তিষ্কে। বিভিন্ন ধর্মে ভাগ্য গণনা করা বা বিভিন্ন কালোপন্থার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করার নিষেধ থাকলেও মানুষের কৌতূহল বিভিন্ন সময় তাকে দিয়ে সীমা লঙ্ঘন করায়। মানুষ গণকদের বা জ্যোতিষীদের কাছে গিয়ে নিজেদের ভাগ্য জানতে চায় ভবিষ্যতে কি করলে তাদের ভাগ্য ভালো হবে। এরকমই এক জ্যোতিষীর জীবনের কাহিনী নিয়ে সম্প্রতি চরকিতে এসেছে নুহাস হুমায়ুনের 200 ওয়েব সিরিজের দ্বিতীয় এপিসোড, যার নাম ছিল ভাগ্য ভালো। আর ভাগ্য ভালো এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে দেখতে আপনিও একটু যাচাই করে নিতে পারেন আপনার ভাগ্য। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভাগ্য ভালো গল্পে মোশাররফ করিম অভিনয় করেছেন একজন গণক বা জ্যোতিষী চরিত্রে। ছোটবেলায় তার বাবা তাদেরকে ত্যাগ করে অন্যত্র চলে যায়, তবে যাবার আগে জুয়া খেলে সব সম্পত্তি শেষ করে দেয়। ফলে ফুটপাতে ভাগ্য গণনা করে সংসার চালাতে হয় মোশাররফ করিমকে। তবে সে কিন্তু এক গুরুর কাছ থেকে এই ভাগ্য গণনার বিষয়টি শিখেছে। ফলে গণনা করে সে যা পায় সেটাই সবাইকে বলে, অতিরঞ্জিত কোনো কিছু বলে না। স্বভাবতই কারো ভাগ্য সম্পর্কে খারাপ কিছু বললে মানুষ রেগে যায়। এই যেমন সেদিন এক দম্পতি তার কাছে হাত দেখাতে আসলে তিনি মহিলাটিকে বলেন তার ভাগ্যে 2টি বিবাহ লেখা আছে, আর পুরুষটিকে বলেন পুরুষটির খুব শীঘ্রই মৃত্যু লেখা আছে। এই কথা শুনে তারা কিছুটা রেগে যায়। লোকটির ধারণা এই সবই ভুয়া, কেবল মেয়েদের হাত ধরা ধান্দা। একবার সম্রাট নেপোলিয়ন এক জ্যোতিষীর কাছে হাত দেখিয়েছিলেন। জ্যোতিষী তাকে বলেছিল আপনার লাইফ লাইনটা ছোট, অর্থাৎ বেশি দিন বাঁচবেন না। নেপোলিয়ন তখন একটা ছুরি দিয়ে নিজের হাতের রেখা কেটে বড় করে জ্যোতিষীকে দেখিয়ে বলেন আমার ভাগ্য আমার নিজের হাতে। যাই হোক, গালমন্দ করে লোকটা নিজের বউ নিয়ে সেখান থেকে চলে যায়। মোশাররফ করিম নিজের মাকে নিয়ে থাকতো লেকপাড়ের এক বস্তিতে। আর মায়ের কিডনি 2টি নষ্ট হয়ে গেছে, ট্রিটমেন্টের জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। এই ফুটপাতে ভাগ্য গণনা করে সে চিকিৎসা করা প্রায় অসম্ভব। এর মধ্যে ঘর ভাড়া দিতে না পারে বস্তি থেকে তাদেরকে উঠে দিতে চায় ঘরের মালিক। এই দারিদ্রতা মোশাররফ করিমকে সবসময় ভাবিয়ে তোলে। তো মানুষের হাত দেখে সে ভাগ্য বলে দেয়, অথচ নিজের হাত দেখাই তার জন্য নিষিদ্ধ। অর্থাৎ যে গুরুর কাছ থেকে সে হাত দেখা শিখেছিল সে সতর্ক করে দিয়েছিল এই ব্যাপারে যে কখনই কোনো জ্যোতিষী যেন নিজের হাত না দেখে বা নিজের ভাগ্য গণনা না করে। এটা করলে সীমা লঙ্ঘন করা হবে, তার উপরে নেমে আসবে চরম দুর্গতি। এজন্য কখনো খুব নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করতে ইচ্ছা করলেও নিজেকে সামনে রাখতো মোশাররফ করিম। এর মধ্যে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক মহিলা তার ছোট ছেলেকে নিয়ে এসেছিল ভাগ্য বর্ণনা করতে। টিয়া পাখি দিয়ে ট্যারট কার্ড উঠিয়ে মোশাররফ করিম তাকে জানিয়ে দেয় ছেলেকে খুব সাবধানে রাখতে, কারণ খুব দ্রুতই তার ছেলের উপর শয়তান ভর করবে, অর্থাৎ তার ছেলে বকে যাবে। কিন্তু মহিলাটি এই কথায় খুব ক্ষেপে যায় এবং ফেসবুকে লাইভে এসে বলতে থাকে এই লোকটি তার ছেলের হাত ধরে আজে বাজে কথা বলেছে। উপস্থিত লোকজন ধরে নেই লোকটি বুঝি মহিলাটিকে হ্যারাস করেছে। ফলে সবাই ধরে গণপিটুনি দেয় তাকে, আর তার ছোট্ট দোকানটাকে ভেঙে তছনছ করে দেয়। মার খেয়ে নিজের মনোবল ভেঙে যায় তার। এবার সে সিদ্ধান্ত নেয় এইভাবে মানুষের পরাভূত হয়ে আর সে থাকবে না। সে তার গুরুর নিষেধ অমান্য করে নিজের হাত দেখতে থাকে, নিজের ভাগ্য গণনা করতে থাকে। কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, সব হিসাব করতে থাকে। নিজের হাত দেখে সে নিজেই খুশি হয়ে যায়। তার উপর যেন ভর করে অদৃশ্য এক কালো ছায়া, যে তাকে প্রলুব্ধ করছিল নিজের ভাগ্য বদলাতে। নিষিদ্ধ শক্তি ব্যবহার করে। পরদিন সকালে সে তার মায়ের সব ওষুধ ফেলে দিতে থাকে, কারণ সে এখন নিজের ভাগ্য জানে। সে জানে তার জন্য অপেক্ষা করছে সৌভাগ্য। আগের এপিসোডের সাথে এই এপিসোডের কিছু মিল আছে। আগের এপিসোডে রাজুর নেতৃত্বে সেই 5 যুবক যে বস্তিতে আগুন দিয়েছিল সেই বস্তির একটা অংশে থাকতো মোশাররফ করিম। আমরা জানি তারা কিভাবে নিজেদের ঘৃণিত কাজের শাস্তি পেয়ে 5 ওয়াক্তের 5 আজানের সাথে একে একে 5 জন মারা যায়। এই 5 যুবকের দুর্ভাগ্য কিন্তু মোশাররফ করিমের জীবনে সৌভাগ্য বয়ে আনে। এই 5 যুবকের লাশ হাসপাতালে আসে এবং এদের মাঝেই একজনের সাথে তার মায়ের কিডনি 100% ম্যাচ হয়ে যায়। ডক্টর তাকে ফোন করে দ্রুত হাসপাতালে যেতে বলে। মোশাররফের শুধু অপারেশনের টাকা জোগাড় করলেই মায়ের অপারেশন হয়ে যাবে। আবার নিজের হাত দেখার সিদ্ধান্ত নেয় সে, যদিও তার টিয়া পাখি বারবার সতর্ক করছিল তাকে এই বলে যে পর্দা সরাইস না। অর্থাৎ প্রত্যেক জ্যোতিষীর জন্য তার নিজের হাত দেখা নিষেধ। নিজের ভাগ্য রাখতে হয় সবসময় পর্দার আড়ালে। জাগতিক পৃথিবী আর আধ্যাত্মিক পৃথিবীর মধ্যে সবসময় একটা ব্যবধান থাকা প্রয়োজন। সবসময় গায়েবী ব্যাপারগুলোকে পর্দার আড়ালে রাখাই বাঞ্ছনীয়। তবে টিয়া পাখির এই সতর্কবার্তা উপেক্ষা করে তিনি ঠিকই ট্যারট কার্ড দিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করে।
জানতে পারে কাউকে বিপদে পড়তে দেখলে তাকে সাহায্য না করে যদি সুযোগ নিতে পারে তাহলেই ঘটবে তার ভাগ্যের পরিবর্তন। সেদিন রাতে হাসপাতালের পাশে একটা ছেলেকে ছিনতাইকারী ধরে। ছেলেটি তার বাবার অপারেশনের জন্য টাকা নিয়ে এসেছিল। মুশারফ ঘটনা দেখে অন্যদিকে তাকিয়ে থাকে, তবে ছিনতাইকারী টাকার ব্যাগ নিয়ে চলে যাবার সময় পুলিশের গাড়ি দেখে এমন অভিনয় করতে থাকেন যেন তার কাছ থেকে ছিনতাইকারী এই টাকার ব্যাগটা ছিনতাই করেছে। ফলে পুলিশ অপরাধীকে ধরে টাকার ব্যাগটা মুশারফ করিমকে দিয়ে দেয়। একদিকে হারানো ছেলেটা নিজের বাবার অপারেশনের টাকা হারিয়ে কান্নায় ভেঙে পড়ে, অন্যদিকে মুশারফ করিম ঠিকই সেই টাকা দিয়ে নিজের মায়ের অপারেশন করায়। নদীর এপার ভাঙে ওপার গড়ার মতো করে যেন বদলে গেল তাদের দুজনের ভাগ্য। এরপর থেকে মুশারফ করিম নিজের ভাগ্য নিয়ে জুয়া খেলা শুরু করে। রাত দিন নিজের হাত দেখে ভাগ্য গণনা করে সিদ্ধান্ত নেয় কি করবে, কোন পাথর পড়বে, কোন রত্ন ব্যবহার করবে ইত্যাদি। ফলে রাতারাতি তার ভাগ্য ঘুরে যায়। ওই মহিলা লাইভ করে তাকে গণপিটুনি দিয়েছিল, সেই ঘটনা রাতারাতি তার জন্য মানুষের মধ্যে একটা সিম্পেথি জন্ম নেয়। মিথ্যে অভিযোগে গণধোলাই খাওয়ার কারণে ফলে একসময় তাকে নিয়ে ফেসবুক ব্লগ, টিভিতে নিউজ ইত্যাদি প্রচারিত হতে থাকে এবং রাতারাতি সে ভাইরাল জ্যোতিষী হিসেবে প্রচার পেয়ে যায়। মানুষ লাইন ধরে তার কাছে আসে হাত দেখাতে। এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন বড় ব্যবসায়ীরা তাকে হায়ার করতে থাকে নিজেদের ভাগ্য জানার জন্য, কারণ গুগল, অ্যাপল ইত্যাদি কোম্পানির সিইওদের নাকি সবার পার্সোনাল জ্যোতিষী আছে। কিছু সিদ্ধান্ত আছে যেগুলো সফটওয়্যার কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের করা অ্যানালাইটিক্সের উপর বেস করে নেওয়া যায় না। সেই সকল ক্ষেত্রে তারা জ্যোতিষীদের উপর ভরসা করে। ফলে বাংলাদেশের ব্যবসায়ী মহলে মুশারফ করিমের প্রসার দিন দিন বাড়তে থাকে। তবে টাকা পয়সা যত বাড়তে থাকে তার মনের উপর কালো শক্তির প্রভাব তত বাড়তে থাকে। ধনী হবার জন্য সে বেপরোয়া হয়ে পড়ে। এক রাতে তার হ্যালুসিনেশন হয়, যেখানে সে দেখতে পায় রাস্তার অনেক গরিব ভিক্ষুক একটু সৌভাগ্য পাওয়ার আশায় তার পিছু নিয়েছে। বাসায় এসে ভয় কাটানোর জন্য মুখ ধুয়ে নেয় সে, তবে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে এখন আর সে তার মাকে সময় দেয় না। ফলে সারাদিন বাড়িতে একা থেকে তার মা আবোল তাবোল বকা শুরু করে। সে জানে তার ছেলেও এখন তার স্বামীর মতো জুয়া খেলা শুরু করে দিয়েছে। তার স্বামী খেলতো টাকা নিয়ে জুয়া, তার ছেলে খেলে ভাগ্য নিয়ে জুয়া। এই ঝগড়ার মধ্যেই টিয়া পাখিটা বারবার বলতে থাকে পর্দা সরাইস না, পর্দা সরাইস না। স্বভাবতই নীতিবাক্য শুনে মুশারফ করিমের মেজাজ সপ্তমে চড়ে যায়। সে খাঁচার দরজা দিয়ে চাপ দিয়ে থেতলে মেরে ফেলে পোষা টিয়া পাখিটিকে। এই বিভৎস দৃশ্য দেখে তার মা ভয় পেয়ে আবার অসুস্থ হয়ে পড়ে। ফলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বুঝতে পারে না হঠাৎ করে তার অবস্থা এত ক্রিটিক্যাল কিভাবে হলো। তবে মুশারফ করিম তার মায়ের হাত দেখেছে, সে জানে তার হাতে আর বেশি সময় নেই, তাই সে ডাক্তারকে তাড়াতাড়ি ব্যবস্থা নিতে বলে। দেয়ালে টাইলস লাগানোর পর যেরকম ফাঁকা জায়গা থাকে, আমাদের সিস্টেমও সেরকম বেশ কিছু ফাঁকফুকর রয়েছে। আবার মানুষের হাতের রেখাগুলো অনেকটা এইরকম ফাঁকফুকরের মতোই। তিনি ভাবতে থাকেন এই দেয়ালের ফাঁকার মতো সেও তার ফাঁকফুকর ঠিকই বের করে ফেলবেন এবং তার মাকে মৃত্যুর মুখ থেকে সরিয়ে আনবেন। তবে তিনি যাবার আগে তার মা তাকে একটা কথাই বলে, সেটা হলো পর্দা সরাইস না। মুশারফ করিম বেশ ভরকে যায়। তার চোখের সামনে যেন তার হাতের রেখাগুলো ক্রমশ বদলে যাচ্ছে। সে বুঝতে পারছে না তার ভাগ্য এভাবে কিভাবে মুহূর্তে মুহূর্তে বদল হচ্ছে। সমাধানের উদ্দেশ্যে সে তার গুরুজিকে ফোন করে, তবে গুরুজি ভীষণ ক্ষেপে যায়, কারণ নিজের ভাগ্য সবসময় পর্দার আড়ালে রাখতে হয়। মুশারফ করিম সে পর্দা সরিয়ে জাগতিক বস্তু লোভে পড়ে। নিজের ভাগ্য নিজেই দেখেছে এবং বদল করারও চেষ্টা করেছে, তাই তার হাতের রেখাগুলো এখন আর তার নিয়ন্ত্রণে নেই, তারা নিজেদের মতো পরিবর্তন হচ্ছে। মুশারফ করিমের এখন আর কিছু করার নেই এই দুর্ভাগ্য মেনে নেওয়া ছাড়া। তার সবকিছু যেন এলোমেলো হয়ে যেতে থাকে। এবার সে প্রাচীন কিছু বইপত্র ঘাঁটতে থাকে নিজের সমস্যার সমাধানের জন্য। অ্যান্ড বাফুমেট, সেই প্রাচীন প্যাগান ডেমনিক আইডল অর্থাৎ শয়তানের প্রতিভূ হিসেবে মানুষ যাকে পূজা করত। আসলে ভাগ্য গণনা করা মানুষের ক্ষমতার বাইরের একটা কাজ। তারপরে যে জ্ঞানের যুগ মানুষ নিশ্চিত ভবিষ্যৎবাণী করে থাকে, সেগুলো কিন্তু আসে শয়তানের মাধ্যমে। কেননা গায়েব শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছেই আছে। কখনো ফেরেশতাদের কাছ থেকে লুকিয়ে জিনেরা গায়েবী খবর জেনে ফেলে এবং নিজেদের মধ্যে সেই খবর বিকৃত করে তারা ছড়িয়ে দেয়। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শয়তানের শিখিয়ে দেওয়া নিষিদ্ধ উপায়ে জিনদেরকে বশ করে তাদের কাছ থেকে সিদ্ধ জ্ঞান শিখে নেয়। মুশারফ করিম অবশেষে সেই খারাপ জিনদের রাজা অর্থাৎ ইবলিশ শয়তানকে স্মরণ করে। আপনারা যারা শোয়ের প্রথম সিজনের মিষ্টি কিছু এপিসোড দেখেছিলেন তারা জানেন সেখানে মিষ্টি খাওয়ার জন্য একটা মিষ্টির দোকানে নিয়মিত ইবলিশ শয়তান আসতো। সেখানটাতেই মুশারফ করিম ইবলিশের সঙ্গে দেখা করে। ইবলিশ তাকে বোঝায় শক্তি কখনোই ধ্বংস হয় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। যেটা আমরা যারা বিজ্ঞান পড়েছি তারা শক্তির
নিত্যতার শুরু। একইভাবে মানুষের ভাগ্য নির্দিষ্ট, শুধুমাত্র সেটাকে হাত বদল করা যায়। মোশাররফ করিমের যখন তার মায়ের জন্য কিডনি দরকার ছিল, তখন কাউকে মরতে হয়েছে সেই কিডনি পাওয়ার জন্য। যখন অপারেশনের জন্য টাকা দরকার হয়েছিল, তখন আরেকজনের টাকা ছিনতাই হওয়ার পর সেই টাকা মোশাররফ করিম নিয়ে নেয়। অর্থাৎ আমরা যখন নিজেদের ভাগ্য বদল করে সৌভাগ্য নিয়ে আসি, সেটার বিনিময়ে পৃথিবীতে অন্য কোনো স্থানে অন্য কারোর জীবনে দুর্ভাগ্য নেমে আসে। মোশাররফ করিম আসলে নিজের ভাগ্য বদল করেছে সেটা না, সে তার আশেপাশে মানুষের সৌভাগ্য চুষে নিচ্ছে। সে বুঝতে পারে এই অশান্তি থেকে মুক্তি পেতে হলে তাকে এইসব ভাগ্য গণনা ছাড়তে হবে। সে সৃষ্টিকর্তার কাছে তওবা করে এবং তার ভাগ্য গণনার জন্য সব বই পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার ঘরে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছিল এক যুবক। মনে আছে এপিসোডের একদম প্রথমে আমরা এক দম্পতিকে দেখেছিলাম তাদের হাত দেখাতে। তার স্ত্রীকে মোশাররফ করিম বলেছিল তার ভাগ্যে 2 বিয়ে আছে। এরপর থেকে সেই মহিলার মাথায় পরকীয়ার বিষ ঢুকে যায়। লোকটিকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে সেই মহিলাটি, তাই লোকটি প্রতিশোধ নিতে এসেছে। আর ধারণা মোশাররফ করিম ওই দিন ভাগ্যে 2 বিয়ে থাকার কথা না বললে তার স্ত্রী পরকীয়া করত না। মোশাররফ করিম অবশ্য লোকটিকে লোক দেখাতে থাকে যে সে তার ভাগ্য বদলে দেবে, কিন্তু লোকটি মানসিকভাবে একদম ব্রোকেন ছিল। ফলে সে মোশাররফ করিমকে গুলি করে এবং তারপর নিজেও নিজের গলায় গুলি করে নিজেকে শেষ করে দেয়। গুলি খেয়ে লোকটি মারা গেলেও মোশাররফ করিম অবশ্য আহত হয়। সে বুঝতে পারে না কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাবে। তখন হঠাৎ করে সেই ছেলেটির কথা তার মনে পড়ে, যে তাকে আগে একবার সম্রাট নেপোলিয়নের গল্প বলেছিল। ওই যে একবার সম্রাট নেপোলিয়নের জ্যোতিষীর কাছে হাত দেখিয়েছিল, জ্যোতিষী তাকে বলেছিল আপনার লাইফ লাইনটা ছোট, অর্থাৎ বেশি দিন বাঁচবে না। নেপোলিয়ন তখন একটা ছুরি দিয়ে নিজের হাতের রেখা কেটে বড় করে জ্যোতিষীকে বলে আমার ভাগ্য আমার নিজের হাতে। মোশাররফ করিম তখন নিজেই একটা ছুরি নিয়ে নিজের লাইফ লাইনটা কেটে বাড়িয়ে নেয়, অর্থাৎ ইনসিওর করে যেন এই যাত্রায় সে না মরে। আর হঠাৎ সে খেয়াল করে তার গুলির আঘাতটা সেরে গেছে। মোশাররফ করিম খুশি হয়ে যায়। এরপর সে নিজের মতো ছুরি দিয়ে নিজের হাতের রেখাগুলো বদলাতে থাকে। নিজেকে শহরের সেরা ধনী ও সফল ব্যক্তি হিসেবে তৈরি করে হাতের যেখানে যেখানে রেখা কাটা দরকার সব সে করে। চারপাশে সবকিছু যেন অলৌকিক এক ঝড়ের সাথে পরিবর্তিত হতে থাকে তার হাতের রেখা কাটার সঙ্গে সঙ্গেই। নিজের ভাগ্য রেখে নিজে এখানে এসে হয়ে যায় দেশের সেরা ধনীদের মধ্যে একজন। টাকা পয়সা শান শৌকত, শহরের সেরা অ্যাপার্টমেন্ট সব হয়ে যায় তার। সেই সাথে মনের যে একটা গোপন ইচ্ছা ছিল, ওই যে সুন্দরী মহিলার হাত ধরে সে বলেছিল আপনার ভাগ্যে বিয়ে 2টি, সেই মহিলাটিকেও নিজের করে নেন ভাগ্য পরিবর্তনের মাধ্যমে। নিজের পরিবর্তিত অবস্থা উপভোগ করতে করতে টিভি ছাড়েন তিনি। খবর হচ্ছে সেখানে দেশে অর্থনীতি নাকি ধসে গেছে, বাজারে কোনো খাবার নেই, ব্যাংকে কোনো টাকা নেই, আইন শৃঙ্খলা বাহিনী সবে অস্ত্র ফেলে রেখে চলে গেছে। গরিবেরা আক্রমণ করেছে শহরের অভিজাত এলাকাগুলোতে। ধনী লোকদের বাড়িতে ঢুকে তাদেরকে হত্যা করে সর্বস্ব কেড়ে নিচ্ছে তারা। অবিশ্বাস্য মনে হয় জানালা খুলে বাইরে তাকে মোশাররফ করিম। আসলে তো তাই, সে বাস করছে শহরের সেরা সুউচ্চ একটা অ্যাপার্টমেন্টে, আর চারপাশে বেঁধে গেছে গৃহযুদ্ধ। যে কোনো মুহূর্তে গরিব লোকেরা তার ফ্লোরে চলে আসবে এবং হত্যা করবে তাকে। জ্যোতিষী নিজের ভাগ্য নিয়ে খেলতে চেয়েছিল, কিন্তু এখন সে বুঝলো বড়লোক হয়েও এক মুহূর্তেও সে এখন উপভোগ করতে পারবে না এটা। ভাগ্যের কাছে পরাজিত হয়ে উন্মাদের মতো হাসতে থাকে মোশাররফ করিম। আর এখানে শেষ হয় ভাগ্য ভালো এই এপিসোডটি। আপনাদের কাছে কেমন লেগেছে 200-এর সেকেন্ড এপিসোডটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। নতুন নতুন মুভি দেখতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো মুভিতে।